আবির অফিস থেকে এসে রুমে নিজের মায়াবিনীকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে থমকে গেল। কি হলো মেয়েটার, এভাবে কাঁদছে কেন? আবিরের বুক ধক করে উঠল। তড়িঘড়ি করে নূরের কাছে গেল, হাঁটু গেড়ে মেঝেতে বসলো। ব্যাকুলতা জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে নূর? এভাবে কাঁদছিস কেন তুই? নূরের কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে, কান্নারত অবস্থায় বলল, আবির ভাই, আমি তুই তুই কি নূর? নূর আরো জোরে কাঁদতে লাগলো। আবির ভাই, আমার সাথে এটা কি হয়ে গেল? আমি কি করব এখন? আবির হালকা ভয় পেল। কেন এসব বলছে নূর? কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে নূর? বল বল না আমায়। নূর ওড়না দিয়ে নাক মুছল, কান্নার গতি কমেছে একটু। আবির ভাই, আই এম প্রেগনেন্ট। আবির ভালোভাবে কথাটার মানে না বুঝেই বলল, তাতে কি হয়? কি? তুই প্রেগনেন্ট মানে? কিভাবে তুই প্রেগনেন্ট হলি? আবিরের কথায় নূর বেশ বিরক্ত হলো। কি বলে এই পাগল লোক? মাথা কি পুরো গেছে নাকি? বিরক্তিতে মুখ কুঁচকে দাঁতে দাঁত পিষে বলল, একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন একটা রশ্মি আমার পেটে ঢুকে গেল, ব্যাস হয়ে গেলাম প্রেগনেন্ট। আবির কপাল কুঁচকালো নূরের এহেন কথায়। পরক্ষণে বুঝলো সেই উল্টো পাল্টা প্রশ্ন করেছে। আবির চোখ বন্ধ করে ছোট্ট একটা শ্বাস নিল, তারপর নূরের পেটে হাত রাখলো, সামান্য হাসলো, চোখ বন্ধ করে কিছু একটা ফিল করার চেষ্টা করলো, কিন্তু পেরে উঠল না। একটা প্রশান্তি যেন তার মন ছিঁয়ে গেল, তার আত্মা পর্যন্ত খুশিতে নেচে উঠেছে। নূর আবিরের কর্মকাণ্ডগুলো খুব মনোযোগ সহ পর্যবেক্ষণ করলো। আবির ভাই, তুমি এভাবে হাসছো কেন? আর কি বা এত ভাবছো? নূরের কথা আবিরের ভাবনার ছেদ ঘটে। এত খুশির খবরে হাসবো না তো কি কাঁদবো? কথাটা বলে ভুরু কুঁচকে নূরের মুখ বরাবর তাকিয়ে বলল, এটা তো খুশির খবর, তাহলে তুই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলি কেন? আবিরের প্রশ্নে নূর নাক টেনে বলল, বেবি হলে আমাকে কেউ আর পাত্তা দেবে না, কেউ ভালোবাসবে না আমায়। আমি আর আগের মতো কোথাও ঘুরতে পারবো না, বন্ধুদের সাথে সময় কাটাতে পারবো না। নূরের বাচ্চা সুলভ কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। বুঝতে পারল নূরের এখন থেকে মুড সুইং শুরু হয়ে গেছে, যা একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে স্বাভাবিক। আবির নূরকে বোঝানোর ন্যায় বলল, পাগল মেয়ে, এসব খেয়ে বলেছে তোকে? তোর প্রতি কেন সবার ভালোবাসা কমবে? ভালোবাসা তো আরো বেড়ে যাবে। সবাই তোকে আরো বেশি ভালোবাসবে। সত্যি বলছো? তুমি আমায় আরো বেশি ভালোবাসবে? একদম। তুই আমায় এত বড় খুশির খবর দিলি আর আমি তোকে ভালোবাসবো না? তা কখনো হয়? আবির নূরকে তার বাহুডোরে আবদ্ধ করে নিল। নূর ও বিড়াল ছানার মতো ঘুটি সুটি মেরে রইল আবিরের বুকে। আচ্ছা এখন বল, বাড়ির সবাইকে জানিয়েছিস? নূর আবিরের বুকে থেকে মাথা তুলে বলল, না। তাহলে চল সবাইকে জানানো যাক। কিন্তু কি কিন্তু? নূর মাথা নিচু করে নিল, গাল দুটো তার লাল হয়ে আছে। আবির বুঝলো নূর লজ্জা পেয়েছে, হেসে বলল, লজ্জা পাচ্ছিস? একটু আগে কে যেন কাঁদছিল। নূর আরো লজ্জায় আকৃষ্ট হয়ে গেল। কি বলছো মীরা? এটা কি সত্যি? মীরা কাপা কাপা হাতে আকাশের হাতে কিছু একটা দিল। আকাশে সেটা দেখে চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অশ্রু মিশ্রিত চোখে মীরার দিকে তাকালো। মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ মীরার হাতটা ধরে টেনে নিয়ে যেতে লাগলো রুমের বাইরে। আমি তোমাদের সবাইকে একটা কথা জানাতে চাই। ড্রয়িং রুমে সোফায় বসে মিস্টার মনির এবং মিস্টার আতিফ চৌধুরী অফিসের কিছু ফাইল দেখছিল আর কিছু পরামর্শ দিচ্ছিল একে অপরকে। আর মিসেস রেহেনা এবং মিসেস কাজল ওনারা রাতের খাবারের আয়োজন করছিল। আকাশের কথা শুনে যে যার কাজ ছেড়ে সোফার কাছে এসে দাঁড়ালো। প্রশ্ন জড়ানো চোখে তাকালো সবাই আকাশের দিকে। আকাশ কিছু বলতে যাচ্ছিল, তখন আবির নূরের হাত ধরে নিয়ে এসেই বলল, আমিও কিছু বলতে চাই তোমাদের। আকাশ তাকালো আবিরের দিকে, একই সময় আবিরও তাকালো আকাশের দিকে। আমি আগে বলতে চেয়েছি, বলে নেই, তারপর তুই বলিস। কেন? আমি বড়, তাই আমি আগেই বললো? তুই বড় তাতে কি? আমি আগে এসেছি, তাই আমি আগে বলবো। দু ভাইয়ের কথা কাটাকাটি দেখে নূর আর মীরা একে অপরের দিকে তাকালো। তারপর দুজনেই গভীর একটা শ্বাস নিয়ে একসাথে বলল, I'm pregnant. আই এম প্রেগনেন্ট। কথাটা বলেই নূর ও মীরা একে অপরের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো। আবির আর আকাশ এর মধ্যে থেমে গেছে। বাড়ির সবাই একবার নূর তো একবার মীরার দিকে তাকাচ্ছে।
বাড়ির দুই ছেলে একসাথে বাবা হচ্ছে, বিষয়টা যেন তাদের হজম হচ্ছে না। সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে নূর, আবির ও মীরা আকাশের দিকে। তাদের ঠিক একই অবস্থা। আবির ও আকাশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। মিস্টার আতিফ এবং মিস্টার মনির চৌধুরী হাসতে লাগলেন, দাঁড়িয়ে গিয়ে কোলাকুলি করতে লাগলেন। মিসেস রেহনা ও মিসেস কাজলও তাদের দেখাদেখি কোলাকুলি করলেন, একে অপরকে বললেন, অভিনন্দন ভাই, তুমি দাদা হচ্ছ, আর আমি দাদা নানা দুটাই। আহাম্মক, আমি শুধু তোমার দাদা মানে? নূর আমার মেয়ে না, আকাশ আমার ছেলে না, আমিও দাদা নানা দুটোই হচ্ছি। দু ভাইয়ের কথায় তাদের গিন্নিরা হেসে উঠলেন। তারাও একে অপরকে অভিনন্দন জানালেন। অভিনন্দন ভাবি, নানি ও দাদি হওয়ার শুভেচ্ছা জানাই তোমাকে। তোকেও অভিনন্দন ছোট দিদি ও নানি হওয়ার শুভেচ্ছা তোকে। নূর মীরার কাছে গেল, বলল, কংগ্রাচুলেশনস ভাবি, আমাকে ফুপি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাকেও কংগ্রাচুলেশনস ননদিনী, আমাকে মামি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। নূর ও মীরা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। তুই আমার সাথে পাল্লা দিতে চাইছিস শালা? এই মুখ সামলে, আমি তোর বউয়ের বড় ভাই, সম্মান দিয়ে কথা বল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অভিনন্দন আমাকে চাচ্ছু বানানোর জন্য। তোকে আমি শুভেচ্ছাই জানাবো না, আমার বোনকে জানাবো। কথাটা বলে আকাশ চলে গেছে নূরের কাছে, আর আবির তার যাওয়ার দিকে তাকিয়ে বলল, যা, সারা কষ্ট করলাম আমি, আর শুভেচ্ছা ভাবে আমার বউ? এক রাতেই সই, তাও কষ্ট তো করেছি নাকি? আবির, আবির, কোথায় তুমি? এদিকে এসো বেয়াদব ছেলে। মিস্টার মনির সাহেবের এমন চিৎকার শুনে তার গিন্নি বললেন, বাসায় ঢুকেই এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? গিন্নির এরূপ কথায় মিস্টার মনির চৌধুরী যেন আরো তেতে উঠলেন। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস, তার কারণ আছে। তোমার আদরের ছেলে কোথায়? আবির একটু আগেই ফিরলো, বেচারা কোনো এক কাজে গেছিল, খুব ক্লান্ত লাগলো ওকে, বিশ্রাম নিচ্ছে হয়তো। তা কি এমন রাজকার্য করতে গিয়েছিলে যে এতটা ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরেছে? মিসেস এবং মিস্টার চৌধুরীর কথার মাঝে আবিরকে দেখা গেল শার্টের হাতা গোটাতে গোটাতে বাবা মায়ের দিকে এগিয়ে আসছে। কি হয়েছে আব্বু, ডাকছিলে কেন আমায়? এই যে রাজপুত্রর পদার্পণ করেছে, তা রাজপুত্র কোম্পানি থেকে 1,00,000 টাকা তুলে কি করেছেন? অফিস থেকে মিস্টার মনির চৌধুরীর সাথে মিস্টার আতিফ চৌধুরী ও আকাশও এসেছেন। অফিস যায়নি কোনো জরুরি কাজ থাকায়। মিস্টার চৌধুরীরা অফিসে গিয়েই জানতে পারে আবির 1,00,000 টাকা নিয়েছে কোম্পানি থেকে, কিন্তু কোন কাজে নিয়েছে এটা সবার অজানা। আবির বাবার প্রশ্নের নির্দ্বিধায় উত্তর দিল। কি করেছি আবার? মিষ্টি কিনেছি। আবিরের উত্তরে সবার চক্ষু চড়ক গাছ। কি বলে এই ছেলে, মিষ্টি কিনেছে কোম্পানি থেকে 1,00,000 টাকা নিয়ে? মিস্টার আতিফ চৌধুরী বললেন, মিষ্টি কিনতে নিশ্চয়ই 1,00,000 টাকা লাগেনি, তাহলে বাকি টাকা কি করেছো? 1,00,000 টাকার সাথে আমি নিজের পকেট থেকে আরো 20,000 টাকা দিয়ে মোট 1,20,000 টাকার মিষ্টি কিনেছি। কেন রে বাপ, মিষ্টির বিজনেস শুরু করেছো নাকি নতুন? না, মিষ্টি কিনে পুরো মহল্লাবাসী, আত্মীয় স্বজন এবং আমাদের কোম্পানির এমপ্লয়ি সবাইকে খাইয়েছি। বোকা পেয়েছো? এদের খাওয়াতে 1,20,000 টাকা খরচ হবে? তা নয়তো কি, চৌধুরী ভিলায় একটা না দুইটা খুশির খবর, 2-3 পিস করে নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো না সবাইকে। আর আমি যেই সেই মিষ্টি না, দোকানের সবচেয়ে দামি মিষ্টি কিনেছি। ছেলের কথায় মিস্টার মনির সাহেব কিছু বলতেন, তার আগেই শোনা গেল মিনমিনে আওয়াজে মেয়েলি কণ্ঠস্বর। আবির ভাই, সবাইকে মিষ্টি খাওয়ালেন, কিন্তু আমায় কেন দিলেন না? আমিও মিষ্টি খাবো। ঠোঁট ফুলিয়ে কথাগুলো বলল নূর। সবাই নূরের দিকে তাকালো। নূরের বাচ্চা বাচ্চা কথায় আকাশ ঠোঁট চেপে হাসলো। আবিরকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে বলল, ঠিকই তো, আবির আমার বোনকে তুই মিষ্টি খাওয়াসনি কেন? এটা তুই খুব অন্যায় করেছিস। আরে তোর এটা বোঝা উচিত, ও এখন একা না, ওর মধ্যে আরেকটা প্রাণ আছে, তুই এটা মোটেও ঠিক করিসনি। আকাশের কথা শেষ হতে না হতে আবির দ্রুত পায়ে হেঁটে চলে গেল বাড়ির চৌকাঠ পেরিয়ে। সবাই আবিরের যাওয়ার পানে চাইল। আকাশ হঠাৎই জোরে জোরে হেসে উঠল। কিছুক্ষণ পর আবির কিছু মিষ্টির বক্স হাতে নিয়ে চৌধুরী ভিলায় প্রবেশ করলো। মিষ্টির বক্সগুলো সামনে দাঁড়িয়ে থাকা ছোট আম্মুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো সবাইকে দাও, আর একটা বাটিতে কয়েকটা মিষ্টি দাও তোমার মেয়ের জন্য। আবিরের কথা মতো একটা বাটিতে মিষ্টি এনে দিলেন মিসেস কাজল।
আবির বাটিটা হাতে নিয়ে রুমে গেল, দেখলো নূর বিছানায় বসে থেকে ফোন স্ক্রল করছে। আবির বাটিটা নূরের সামনে ধরতে নূর একটু পিছিয়ে গেল। নূরকে পিছিয়ে যেতে দেখে আবির কপাল কুঁচকালো। কিরে, কি হলো? তুই না মিষ্টি খেতে চাইলি? নে, খা। ছি ছি, এসব কে খায়? আমার একদমই মিষ্টি খেতে ইচ্ছে করছে না। এগুলো সরাও সামনে থেকে, দেখলেই গা গুলাচ্ছে। আবির নূরের কথায় হা হয়ে গেল। এই মেয়ে একটু আগে মিষ্টি খাবে বলে কান্না করে দিচ্ছিল প্রায়, আর এখন? আবির গমগমে মুখ করে বলল, অন্য কিছু খেতে ইচ্ছে করছে তোর? কি খেতে ইচ্ছে করছে বল? আমার কি খেতে ইচ্ছে করছে? দাঁড়াও ভাবি। পুরো 2 মিনিট নূর ছলছল চোখে আবিরের পানে তাকিয়ে বলল, কি খেতে ইচ্ছে করছে জানি না, তবে আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে। কিন্তু সেটা কি, কিভাবে বুঝবো আবির ভাই? নূরের কথা শুনে আবির কপাল থাবড়ালো। ডক্টর, ও ঠিক আছে তো? কিছু হয়নি তোর? আর বাচ্চা বাচ্চা ঠিক আছে তো? সরি মিস্টার চৌধুরী, আমরা পেশেন্টকে সুস্থ করতে পারলেও বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। ডক্টরের কথায় উপস্থিত সবাই চমকে উঠল, শকড হলো ভীষণ। এই অ্যাক্সিডেন্টের যে এত বড় ক্ষতি হয়ে যাবে তারা বুঝতেই পারেনি। সময় যেন থমকে গেছে। আবির কিং কর্তব্য বিমূঢ় হয়ে ডাক্তারকে আবার বলল, কি বলছেন ডক্টর এসব? এই খবরটা শুনলে মেয়েটা যে একেবারে ভেঙে পড়বে। শুধু এটা নয়, আরও একটা খারাপ খবর আছে। আরো একটা খারাপ খবর। কথাটা শুনেই সবাই স্তব্ধ হয়ে গেল। আবির কাঁপা কণ্ঠে বলল, কি কি ডক্টর? পেশেন্ট আর কোনোদিন কনসিভ করতে পারবে না। কথাটা শোনা মাত্রই সবার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। বাচ্চা নষ্ট হয়ে গেছে এটা বলতে পারলেও সে আর কোনোদিন মা হতে পারবে না, এই খবর কিভাবে দিবে সে মেয়েটাকে? একজন মেয়ের কাছে সবচেয়ে বড় হলো মা হওয়া, আর এই ক্ষমতা তো একজন নারীর পরিচয়। একজন মেয়ে এই খবর কিভাবে সহ্য করবে? মিসেস রেহনা বললেন, কিন্তু কেন ডক্টর? এমন কি হয়েছে যাতে করে ও আর কোনোদিন মা হতে পারবে না? দেখুন মিসেস চৌধুরী, পেশেন্ট সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় ওনার জরায়ুতে গুরুতর আঘাত পেয়েছে, যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও সংক্রমণ হয়েছে, যার কারণে পেশেন্টের জরায়ু কেটে ফেলতে হয়েছে। আর এটা না করলে আমরা পেশেন্টকে বাঁচাতে পারতাম না। আই হোপ আপনারা বুঝবেন। আর পেশেন্ট এখনো বিপদ সীমা থেকে বের হয়নি, তাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। এই ধরনের অপারেশন করার আগে কিন্তু বন্ডে সই করে নেয়, যাতে রোগীকে বাঁচাতে তারা এই সব সাজেশন সিদ্ধান্ত নিতে পারে। কথাগুলো বলে ডাক্তার স্থান ত্যাগ করলেন। ডাক্তারের কথা শুনে নূর কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল, নিজেকে দোষারোপ করতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য সব, সব আমার জন্য হয়েছে। আমার জন্য আজ রজনীর এই দশা। আমি সবকিছু শেষ করে দিলাম। নূরের কান্না দেখে পরিবারের সবাই ওকে বোঝাতে লাগলো। আবির দৌড়ে গিয়ে নূরকে বুকের সাথে চেপে ধরলো, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে বলল, তোর জন্য কিচ্ছু হয়নি নূর, তুই নিজেকে দোষারোপ করিস না। ওর সাথে যা হয়েছে তা ওর ভাগ্যের লিখন ছিল। আমার জন্যই হয়েছে আবির ভাই, আমার জন্যই ওর মা হওয়া আর সম্ভব না। কথাগুলো বলে নূর চিৎকার করে কাঁদতে লাগলো। নূরের কান্না দেখে মিসেস রেহেনা বললেন, এভাবে কাঁদিস না নূর, নূর শরীর খারাপ করবে। এ সময় এতটা ভেঙে পড়লে চলবে? রজনীকে কে সামলাবে তাহলে? তোকেই তো ওকে সামলাতে হবে মা, কাঁদিস না। মিসেস রেহেনা থামতে আকাশ বলল, দেখ নূর, যে দুর্ঘটনা হয়েছে তা হওয়ারই ছিল। আর তুই তো ওকে সেভ করতেই ডাকটা দিয়েছিলি, তাই না? নূরের কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে, কান্না জড়িত কণ্ঠে বলল, হিক হি- হিক হিক ভাইয়া, আমি তো ওকে বাঁচানোর জন্যই ডেকেছিলাম। কি হিক, কিন্তু ওকে বাঁচাতে পারলামটা কই? নূর, তুই ওকে ডাক না দিলেও ও কিন্তু পড়ে যেত সিঁড়ি থেকে। এখন এসবের জন্য নিজেকে দায়ী ভাবা বন্ধ কর। হিক, কিন্তু ভাইয়া তো, ও যদি আমাকে দোষী ভাবে তো তখন? আবির বলল, কিচ্ছু হবে না, আমরা বুঝিয়ে বলবো ওকে, ও নিশ্চয়ই বুঝতে পারবে, তুই চিন্তা করিস না। 24 ঘন্টা পর, রাত গভীর। রজনী পিটপিট করে চোখ মেলে তাকালো। সারা শরীর জুড়ে যেন বেদনার বাস। পেটটা প্রচন্ড ব্যথা। তার একটা হাত পেটে দিল, কিন্তু পেটে হাত দিয়ে সে তার পেট অনুভব করতে পারল না। আর একটা হাত নাড়াতে যাবে তখনই মনে হলো কেউ হাতটা ধরে আছে।
পাশে তাকাতেই দেখলো নূর টুলে বসে মাথাটা তার বেডে ঠেকিয়ে ঘুমিয়ে আছে। কারণ নড়াচড়া অনুভব করতে নূর জেগে গেল। চোখ মেলে তাকিয়ে দেখলো রজনী তার দিকেই তাকিয়ে আছে, মানে রজনীর জ্ঞান ফিরেছে। রজনীকে জেগে থাকতে দেখে নূর উদ্বিগ্ন হয়ে বলল, কেমন আছিস রজনী? এখন কেমন লাগছে? শরীর কি বেশি খারাপ লাগছে? রজনী কথা বলতে চাচ্ছিল, দেখলো কথা বলতেও কষ্ট হচ্ছে, তবুও কষ্ট করে বলল, ঠিক আছি আমি, কিন্তু আমি এখানে কেন? কি হয়েছে আমার? রজনীর প্রশ্নে নূর বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে সে? কোনো উত্তর আছে কি আদৌ, নাকি উত্তর জেনেও অজানা সে? কেবিন থেকে কারো কথার আওয়াজ পেতে আবির আর আকাশ কেবিনে ঢুকলো। রজনীকে জেগে থাকতে দেখে আর নূরের ভয়ার্ত মুখ দেখে তারা বুঝলো রজনী হয়তো কোনো প্রশ্ন করেছে, যেটার উত্তর দিতে ভয় পাচ্ছে নূর। আবির রজনীর দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, কেমন ফিল করছো রজনী? রজনী দরজার দিকে তাকিয়ে দেখলো আবির আর আকাশ তার দিকেই তাকিয়ে আছে। আবিরের প্রশ্নের উত্তরে বলল, ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি এখানে কেন? শরীরটা কেমন যেন করছে, মনে হচ্ছে যেন আমার শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে আছে। আমি আমার পুরো শরীর অনুভব করতে পারছি না, ছুঁয়ে দিতে পারছি, অথচ যেন শরীরের অংশগুলো আলাদা। কেন এমন হচ্ছে ভাইয়া? রজনীর প্রশ্নে আবির নিশ্চুপ। নূর আবিরের দিকে তাকালো। আবির আর আকাশ একে অপরের দিকে তাকালো। সবাইকে চুপ থাকতে দেখে রজনীর মনে ভয় হলো, বড় কিছু হারিয়ে ফেলার ভয়। অশ্রু মিশ্রিত চোখে তাকিয়ে বলল, আমার আমার বাচ্চা ঠিক আছে তো ভাইয়া? ঠিক আছে তো সে? কোনো কিছু হয়নি তো? কোনো ক্ষতি হয়নি তো? আবিররা তাও নিশ্চুপ। কি বলবে তারা? মিথ্যা মিথ্যা সান্ত্বনা দিবে এই মেয়েটাকে? মিথ্যা কথা বলেছে, এটা জানতে পারলে তো পরে হিতে বিপরীত হতে পারে। সবাইকে নিশ্চুপ দেখে রজনী বুঝে গেল কি হয়েছে। হু হু করে কেঁদে উঠল সে। নূর আগলে নিল রজনীকে। রজনী উঠে বসার অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। নূর কাঁদতে কাঁদতে বলল, এমন পাগলামি করিস না রজনী, তোর শরীর দুর্বল অনেক। সেলাই কাঁচা, ক্ষতি হতে পারে তোর। কি করবো তাহলে বল আমায়? আমার তো কেউ নেই নূর, ও একমাত্র আশা ভরসা ছিল আমার। আমার সব কিছু তো ওকে ঘিরেই করতে চেয়েছিলাম আমি। ওকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখেছিলাম, ওকে নিয়েই তো সারাটা জীবন পার করতে চেয়েছিলাম আমি। এখন কি করব বল না আমায়? আমার যে বেঁচে থাকার পথটাও বন্ধ হয়ে গেল। আমি কেন বেঁচে আছি? কেন কেন মরে গেলাম না আমি ওর সাথে? চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল কথাগুলো রজনী। রজনী কান্নাতে অনেকে উপস্থিত হয়ে গেছে কেবিনে। অনেক পেশেন্ট, নার্স, সবার চোখে পানি। সন্তান হারানোর বেদনা কি সবাই বুঝে? না, বুঝে না। যে হারিয়েছে সেই বুঝে মাত্র। নূর বলল, আমাকে মাফ করে দে রজনী, হয়তো আমার জন্যই হয়েছে এটা। রজনী নূরের দিকে তাকালো, বলল, তুই কিছু করিসনি নূর, এটা তো আমার ভাগ্য। তুই তো আমাকে বাঁচাতে চেয়েছিলি, কিন্তু ওই যে আমার ভাগ্য, সেটা হয়তো আমার সাথে ছিল না। রজনীর কান্নার জন্য ডক্টর এসে ওকে ঘুমের ইনজেকশন দিয়ে গেল। কারণ এই অবস্থায় কান্না করলে তার জীবন রিস্ক হতে পারে। ওই ঘটনায় আজ 15 দিন হয়ে গেছে। রজনী এখনো পুরোপুরি সুস্থ প্রায়, কিন্তু সে সারাদিন মন মরা হয়ে বসে থাকে। ওকে খুশিতে রাখার জন্য বাড়ির সবাই নানা রকম চেষ্টা করে, কিন্তু সফল হয় না। রজনী যে আর কোনোদিন মা হতে পারবে না, এই খবরটা এখনো সে জানে না। জানলে হয়তো আরো ভেঙে পড়বে সে। তাই কেউ তাকে জানায়নি। নূর রজনীর রুম থেকে বের হয়ে কিচেনে যাচ্ছিল কিছু ফল আনার জন্য। রজনী নাকি খেতে চেয়েছে, তাই সে আনতে যাচ্ছে। নূর সিঁড়ি দিয়ে নামছিল। 2 সিঁড়ি নেমে 3 সিঁড়িতে পা রাখতেই তার পা পিছলে সে পড়ে যাচ্ছিল। নূর চিৎকার দিয়ে উঠল। হঠাৎ একটা শক্তপোক্ত হাত তাকে ধরে নেয়। নূর চোখ খিচে বন্ধ করে রেখেছে। কার হাত তাকে ধরে নিতেই সে আস্তে আস্তে চোখ খুলল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে তার মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে উঠল, আবির ভাই, আবির ভাই। আবির নূরকে টেনে নিল নিজের দিকে। নূর আবিরকে জড়িয়ে ধরে বড় বড় শ্বাস নিতে শুরু করলো। আর একটু হলেই তো কত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। ও যদি এখান থেকে পড়ে যেত তাহলে তো তার অবস্থা রজনীর মতোই হতো। হয়তো সেও সন্তানহারা হতো, আবার হয়তো কোনোদিনও সে আর মা আর ভাবতে পারল না। নূর এইসব ভেবে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আবিরের বুক থেকে মাথা তুলে আবিরের চোখে চোখ রাখলো সে। আবিরের চোখে চোখ রাখতে সে আঁতকে উঠল। আবিরের চোখ মুহূর্তে লাল বর্ণ ধারণ করেছে। তার চোখে যেন আগুন জ্বলছে।
চোখ দিয়ে ছুঁড়ে মারছে যেন আগুনের শিখা। আবির নূরের বাহু চেপে ধরে রাগে রি রি করে বলল, তুই চোখে দেখতে পাস না এভাবে অন্ধের মতো হাঁটছিলি? এক্ষুনি এখান থেকে পড়ে গেলে কি কি হতো তোর? কোনো ধারণা আছে নূর? আবির কথাগুলো অনেক চিল্লিয়ে বলল। নূরের চিৎকার আর আবিরের জোরে কথাগুলো বলায় বাড়ির সবাই উপস্থিত হলো সেখানে। রজনীও ধীর গতিতে হেঁটে এসেছে সেখানে। ছেলের এমন রূপ দেখে আবিরের মা আবিরের থেকে নূরকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। কি হয়েছে আবির? তুমি এভাবে নূরের সাথে কথা বলছো কেন? কেন বলছি সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। এক্ষুনি কি ঘটতে যাচ্ছিল? কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল এক্ষুনি। নূর কাঁদতে কাঁদতে বলল, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। ইচ্ছে করে করিসনি, কিন্তু তোর গাফিলতি আর অবহেলার জন্যই তো ঘটতে যাচ্ছিল। মিসেস কাজল বললেন। আরে কি হয়েছে সেটা তো বল। কেউ কি তো তখন থেকে বলে যাচ্ছিস কি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। আর একটু হলে ও এখান থেকে পড়ে যাচ্ছিল, দেখে হাঁটতে পারে না ও। আবিরের কথায় সবাই আটকে উঠল। নূরের দিকে তাকালো সবাই। তারপর আবিরকে শান্ত করার জন্য বলল, ওটা একটা অ্যাক্সিডেন্ট, তাই বলে তুমি মেয়েটাকে এভাবে বকবে? আবিরের মেজাজ যেন আরো খারাপ হয়ে গেল। সবার সামনে দিয়ে সে হনহন করে বেরিয়ে গেল বাসা থেকে। আবিরকে রেগে যেতে দেখে নূর আবার কাঁদতে লাগলো। মিসেস কাজল কোনো মতে মেয়েকে বুঝিয়ে নিচে নিয়ে এলেন। দুপুর গড়িয়ে বিকেল। নূর ওপরে যায়নি, তার বাবা মায়ের রুমেই ছিল সে। আবির কখন আসবে এই আশায় বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছিল। মাত্র ঘুম ভাঙল তার। ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর হাঁটা ধরল নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাচ্ছিল, তখনই একটা হাত তার রাস্তা আটকে দিল। নূর তাকিয়ে দেখলো আবির তার সামনে দাঁড়িয়ে আছে। নূর কিছু বলার আগে আবির বলল, কোথায় যাচ্ছিস? ওপরের রুমে। কেন? কেন কি? রুমে যাব না? হ্যাঁ যাবি তো, কিন্তু ওই রুমে না, এই রুমে। নূর আবিরের কথায় অবাক হলো। কি বলে এই লোক? নিজের রুম থাকতে কেন গেস্ট রুমে থাকতে যাবে? তাহলে কি তখনকার ঘটনার জন্য আবির ভাই তাকে রুম থেকে তাড়িয়ে দিচ্ছে? নূর ছলছল চোখে তাকালো আবিরের পানে, বলল, আবির ভাই, তুমি কি আমাকে রুম থেকে তাড়িয়ে দিচ্ছ? নূরের কথা আবিরের মুখ হাঁ হয়ে গেল। নূরকে সে তাড়িয়ে দিবে? এটা নূর ভাবলো কিভাবে? এসব কি বলছিস পাগলের মতো? তোকে কেন রুম থেকে বের করে দিব? আজ থেকে আমরা এই রুমে থাকবো। কিন্তু কেন আবির ভাই? যাতে করে তোকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে না হয়। তো যাবতীয় জিনিস সব এই রুমেই রাখা আছে। টানা 3 ঘন্টা ধরে উপর থেকে সব নিয়ে এসেছি আমি। এই রুমে থাকতেই হবে আবির ভাই? বেয়াদব মেয়ে, যত ভাবছি কিছু বলবো না, কিন্তু না। তুই তো বকা না শুনলে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? ভাই কে তোর? আজ থেকে ভাই ডাকলে আই সোয়ার এই রুমে না, দরজার বাইরে রেখে আসবো তোকে। কথাটা বলে আবির নূরকে টেনে নিয়ে গেল রুমে। রাতে আকাশ অফিস থেকে এসে তার রুমে যাচ্ছিল। অপর থেকে 3 নাম্বার সিঁড়িতে গিয়ে সে হঠাৎ থমকে গেল। সিঁড়ির ডান পাশটাতে কিছু আছে যা তরলীয়। আকাশ নিচে ঝুঁকলো, হাত দিয়ে দেখলো এটা পিচ্ছিল জাতীয় তেলের। হাতটা নাকে ধরে শুকতে আকাশ বুঝতে পারলো এটা সয়াবিন তেল। এটা তো সয়াবিন তেল। এটা এখানে কিভাবে এলো? নূর বা মীরা এটাতে পা রাখলে তো সর্বনাশ হয়ে যাবে। আকাশ বাড়ির একটা গৃহকর্মীকে ডাক দিয়ে বলল জায়গাটা পরিষ্কার করতে। আবির ভাই, আমার ঘুম আসছে না। কি বললি তুই? নূর বুঝতে পারলো ভাই বলাতে আবির রেগে গেছে, তাই কথা ঘোরাতে বলল, কিছু না, আমি বললাম আবির ভাই, আমার ঘুম আসছে না। আবির এক ভুরু উঁচিয়ে বলল, তো এখন কি করতে পারি ম্যাডামের জন্য? আমার না চকলেট খেতে ইচ্ছে করছে, এনে দাও না প্লিজ। এইসব কুখাদ্য খেতে হয় না, দাঁতে পোকা হবে। নূর মেয়েকে রাগ দেখিয়ে বলল, কে বললো তোমাকে যে দাঁতে পোকা হবে? আমি জানি চকোলেট খেলে দাঁতে পোকা হয়, আর এই সময়ে তোর দাঁতে পোকা হলে আমাদের বাচ্চারও পোকাওয়ালা দাঁত নিয়ে জন্মাবে। ছি ছি, তখন সবাই কি বলবে জানিস? বলবে মিস্টার আবরার আহমেদ আবির চৌধুরীর স্ত্রী সন্তানের দাঁতে পোকা। সো আমি চাই না এসব কুখাদ্য তুই খা। এসব কি বলছো তুমি? তুমি জানো চকলেট মেয়েদের ইমোশন, আর তুমি মেয়েদের ইমোশন নিয়ে বাজে কথা বলছো। তাড়াতাড়ি নিয়ে এসো, যাও, আমি চকলেট খেয়ে ঘুমাবো। ঠিক তো, চকোলেট খেলেই ঘুমাবি? হ্যাঁ।
আর কি করার, আবিরের মায়াবিনী চকলেট খেতে চাচ্ছে, সে কি না এনে পারে? তাই চলে গেল সে নিজের গন্তব্যে। কিন্তু রাত গভীর হওয়ায় দোকান খোলা পাবে কিনা সন্দেহ। অনেক রাত হওয়ায় আশপাশের দোকানগুলোতে তালা ঝুলছে, কিন্তু আবিরের তো চকলেট নিয়ে যেতেই হবে। তাই সে পরিচিত একজন দোকানদারের বাড়িতে গিয়ে হাজির হলো। তাকে দোকানে নিয়ে গিয়ে বেশ কিছু চকলেট নিল আবির। না জানি কখন কখন খেতে মন চায় তার মায়াবিনীর। দোকানদার তো এত রাতে দোকান খুলতে রাজি হচ্ছিল না, কিন্তু আবিরের রিকোয়েস্ট আর আকুলতা দেখে দোকান খুলতে বাধ্য হয়েছে। আবির চকলেট নিয়ে এসে দেখলো নূর বেঘরে ঘুমোচ্ছে। মায়াবিনীকে ঘুমোতে দেখে আবির দুপাশে মাথা ঝাঁকিয়ে ঠোঁট গোল করে শ্বাস ফেললো। তারপর কিছু চকলেট ফ্রিজে রেখে বাকিগুলো নূরের পাশে বেডসাইড টেবিলের উপর রেখে দিল। বিছানায় শুয়ে সে নূরের পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে নূর ঘুম থেকে উঠেছে। ভোরে নামাজ পড়ে সে কিছুক্ষণ ফোন স্ক্রল করছিল। তারপর বোরিং ফিল করায় সে ভাবলো সকালে ঠান্ডা আবহাওয়া অনুভব করা যাক। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সকালে ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে মাখা যাক। নূর রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে যাচ্ছিল, তখনই তার সামনে এসে দাঁড়ালো আবির। কি হলো, আবার পথ আটকাচ্ছ কেন? কোথায় যাচ্ছিস তুই? ছাদে। কি দরকার? খোলা আকাশে সকালের আবহাওয়া অনুভব করার জন্য। তাতে ছাদে যাওয়ার কি দরকার? গার্ডেনে যাই চল। না, আমি ছাদে যেতে চাই। জেদ ধরে না শোনা। ছাদে যেতে তোর এতগুলো সিঁড়ি পেরোতে হবে, তাতে তোর কষ্ট হবে। তাই তোকে গার্ডেনে যেতে হবে, চল। আবির নূরের হাত ধরে টেনে নিয়ে গেল। নূরের আর কি, বাধ্য হয়ে যেতেই হলো। গার্ডেনে আবির নূরের হাত ধরে ঘুরে ঘুরে একের পর এক ফুল ও ফলের গাছ দেখাচ্ছিল নূরকে। নূর বিরক্ত হয়ে বলল, কি কখ বোঝাচ্ছ আমাকে? আমি কি এসব জানি না? নিজের হাতে গাছ লাগিয়েছি, কোনটা কোন ফল কোন ফুল সব জানি আমি। আমার আর ঠান্ডা বাতাস খেতে হবে না, আমি ভেতরে যাচ্ছি। নূর ভেতরে চলে গেল। আর আবির নূরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে দৌড় লাগালো নূরের পেছনে। নূর বাসার ভেতরে যেতে যেতে যদি হোঁচট খায় এটা ভেবে। এদিকে এক জোড়া চোখ তাদের দেখে জ্বলে উঠল। সে চোখ দিয়ে যেন বোঝাতে চাচ্ছে সুখ সইবে না বেশি দিন। ডাইনিং টেবিলে চৌধুরী পরিবার ডিনার করতে বসেছে। সবাই আপন মনে খাচ্ছে, এক আবির ছাড়া। সে কেমন যেন উসখুস করছে, কিছু বলতে চায় সে নিজের বাবা চাচাকে, কিন্তু কেন যেন বলতে পারছে না। হয়তো রাজি হবে না এটা ভেবে, কিন্তু আবিরকে যে বলতেই হবে। তাই সে নীরবতা ভেঙে তার বাবা চাচার উদ্দেশ্যে বলল, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আবিরের কথা সবাই খাওয়া ফেলে আবিরের দিকে তাকালো। মিস্টার মনির চৌধুরী বললেন, কি কথা? আমি কয়েকটা মাস, মানে নূরের ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি অফিস থেকে অবসর চাই। আবিরের কথা শুনে মিস্টার আতিফ এবং মিস্টার মনির চৌধুরী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। মিস্টার আতিফ চৌধুরী বললেন, কি বলছো? এই 4-5 মাস তুমি অবসর নিবে? কিন্তু কেন? আপনার মেয়ের জন্য। আতিফ চৌধুরী একবার মেয়ের দিকে তাকালেন, সেও আবিরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আতিফ চৌধুরী আবার বললেন, আমার মেয়ের জন্য মানে? হ্যাঁ, আপনার মেয়ের জন্যই তো। ওর দেখাশোনা করতে হবে না? এই সময় তো আমাকেই ওর দেখাশোনা করতে হবে। মিস্টার মনির চৌধুরী বললেন, কেন? ওর দেখাশোনা করার জন্য ওর মা, বড় মা দুজনই তো আছে। তারা থাকতে তোমাকে কেন ওর দেখাশোনা করতে হবে? কারণ আমি চাই প্রেগনেন্সির সময় আমি আমার বউয়ের দেখাশোনা করতে, যাতে করে আমার সন্তান না বলতে পারে, আব্বু আমি যখন আম্মুর পেটে ছিলাম তখন তুমি কেন আম্মুর সেবা যত্ন করোনি। উপস্থিত সবাই অবাক চাহনি দিয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির সবার চাহনি বুঝতে পেরে বলল, প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীর এই সময়টাতে স্ত্রীর পাশে থাকা। তোমরা স্ত্রীর পাশে থাকুনি তো কি হয়েছে, আমি থাকবো। আফটার অল, চিলড্রেন লার্ন বাই অবজার্ভিং দেয়ার প্যারেন্টস। মিস্টার মনির চৌধুরী গমগমে মুখ করে বললেন, ভুলে যেও না তুমি একটা প্রজেক্ট হাতে নিয়েছো, যেটা আগামী 2 মাসের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। আবির এক প্রকার ভুলেই গেছিল প্রজেক্টটার কথা। এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারলে তাদের কোম্পানি কানাডার একটা বড় কোম্পানির সাথে নিযুক্ত হয়ে কাজ করতে পারবে, এবং এই প্রজেক্টটা সফল হলেই সেই কোম্পানি আবিরদের কোম্পানির সাথে পার্মানেন্ট চুক্তিতে কাজ করবে। বাবার কথা শুনে আবিরের মুখটা চুপসে গেল। কি আর বলবে সে? মুখটা কাচুমাচু করে তাকালো নূরের দিকে। আবিরের মুখটা দেখে নূরের দম ফাটা হাসি পাচ্ছিল। বেচারা তো তার আশেপাশে থাকার জন্য এত কিছু করছে, তাই নূর অনেক কষ্টে হাসি চেপে রাখলো।
আবিরের চোখ হঠাৎ আকাশের দিকে গেল। সে তৎক্ষণাৎ তার বাবাকে জিজ্ঞেস করলেন, আকাশ আকাশ কি কোনো প্রজেক্টের বা কোনো কিছুর সাথে জুড়ে আছে এখন? আতিফ সাহেব মাত্র খাবার মুখে দিয়েছিলেন। ছেলের প্রশ্নে মুখের খাবারটা কোনো মতে গিলে বললেন, না, সে আপাতত প্রজেক্টের সাথে জড়িয়ে নেই। ব্যাস, কথাটা শোনা মাত্র আবিরের মুখে হাসির রেখা দেখা গেল। আবিরের হাসি দেখে আকাশ ভুরু কুঁচকালো। তাহলে আমি প্রজেক্টে কাজ করি আর আমার বদলে আকাশকে অবসর দেওয়া হোক। কেন? কেন কি আব্বু? বললাম তো, আমার বদলে আকাশ বাসায় থেকে তার বউ, আমার বউ দুটোই দেখাশোনা করবে। আবিরের কথা সবার চক্ষু চড়ক গাছ। আকাশ বিষম খেল। আকাশ ভাবল, এদের দুইজনার খেয়াল রাখার চেয়ে উগান্ডায় গিয়ে 100টা গাছ লাগানো অনেক সহজ। প্রেগন্যান্সির সময় মুড সুইং হলে বাসায় থাকাকালীন মীরা তাকে দিয়ে যা যা করায়, তার উপর যদি সে 24 ঘন্টা বাসায় থাকে তাহলে আকাশের আটাও আর খুঁজে পাওয়া যাবে না। আর শুধু একটা না, 2 জনকে দেখাশোনা। মীরা তাও যেমন তেমন, কিন্তু নূর, আকাশ তো তাকে চিনে, তারই তো বোন। এসব ভেবে উঠতে আকাশ জোর গলায় বলল। অসম্ভব। আকাশের কথা সবাই তাকালো তার দিকে। আমি থাক। আকাশ যে থাকবে না বাসায় এটা বলতে যাচ্ছিল, তখনই আবির চোখ রাঙানো দেখে থেমে গেল। পরক্ষণে ভাবলো আবির হয়তো কোনো কারণে এতটা জোর দিয়ে থাকতে বলছে, তাই সে বলল, আমি থাকবো আমি, এদের দেখাশোনা করব আমি। আকাশ যেহেতু অবসর নিবে বলেছে আর আবির অফিসের কাজগুলো করবে বলছে, তাই মিস্টার মনির চৌধুরী এবং মিস্টার আতিফ চৌধুরী রাজি হলেন তাদের কথায়। খাবার শেষে সবাই উঠে গিয়েছে, শুধু আবির আর আকাশ ছাড়া। আকাশ তো টেনশনে খেতে পারছে না, ভাবছে ওই 2 রমণী তাকে কি কি কাজ করাবে, কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আবিরের কথায় আকাশের ধ্যান ভাঙে। শালা, তোকে বাসায় থাকতে বলা হয়েছে, তার মানে এই না যে তুই তোর বউয়ের সাথে সারাক্ষণ চিপকে থাকবি। আমার বউয়ের যদি কেয়ার কম হয় তাহলে আমি তোর মেইন পয়েন্টে লাথি মেরে তোর দামি জিনিস ভেঙে দেবো শালা। এইবার আব্বা ডাক শুনতে পাচ্ছিস, কিন্তু পরের বার আর পারবি না। আকাশ আবিরের হুমকিতে একটা শুকনো ঢোক গিলল। নীরবে নিভৃত কেটে গেছে 3টি মাস। দিনের পর দিন ক্যালেন্ডারে শুধু দিন কেটেছে নয়, সাথে সাথে বেড়ে উঠেছে নূরের নতুন জীবনের আশ্চর্য এক গল্প। নূর আর মীরার প্রেগনেন্সির 5 মাস। এই 5 মাসে আকাশ আবিরের কথা মতো আঠার মতো লেগে থেকেছে নূরের পিছে। আবিরের কথায় মীরাকে নিয়ে গেস্ট রুমের পাশের রুমটায় পারও হয়ে এসেছে, যেই রুমটায় আগে তার দাদা দাদি থাকতো। আকাশের দাদি গত হয়েছেন 4 বছর আগে, যখন আবির বিদেশে ছিল, আর দাদা গত হয়েছেন তখন নূর মাত্র 2 বছরের বাচ্চা। নূরের রুমে একা একা বসে থাকতে ভালো লাগছিল না বিধায় সে ফোনে গান দিল। গান শুনতে শুনতে তার মন চাচ্ছিল নাচার, যেই ভাবা সেই কাজ। নূর গানের তালে তালে হালকা হেলে দুলে নাচ করছিল। অমনি কেউ পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। তার গরম নিঃশ্বাসে নূরের কাঁধে আশ্রে পড়ছিল। নাচ করছো কেন মায়াবিনী? তুমি জানো না এই অবস্থায় নাচ করাটা কতটা রিস্কি? আবির ফিসফিসিয়ে বলা কথায় নূরের ভিতর উথাল পাতাল ঢেউ খেলে গেল। আবির নূরকে এখন তুমি করেই ডাকে, আর মায়াবিনীটাও বাদ যায়নি। নূরও আবিরকে আবির ভাই বলাটা ছেড়ে দিয়েছে। নূর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, আমাকে ছোট বাচ্চার মতো কেন দেখছো তুমি? সিঁড়ি দিয়ে ছাদে উঠতে দাও না, বাসা থেকে কি রুম থেকেও বের হতে নিষেধ করে দিয়েছো, কোথাও নিয়েও যাও না। তোমাকে না প্রতি রাতে বাগানে নিয়ে যাই ঘুরতে। ওটাকে ঘোরা বলে? আমার অবস্থা দেখেছো? খাইয়ে খাইয়ে আমাকে 45 থেকে 75 নিয়ে গেছো, আর প্রতি রাতে এসে আমাকে বাগানে পুরো 1 ঘন্টা হাঁটিয়ে নাও। তোমার খাওয়াটাও জরুরি। কি? কাল থেকে আমি অবসর নিচ্ছি আর আকাশ জয়েন করছে। কি? এভাবে চেঁচাচ্ছ কেন? তুমি কাল থেকে বাসায় থাকবে কি জন্য? তোমার কেয়ার করতে হবে তো ঠিক মতো, তাই। বিকেলে নূর একা একা বাগানে হাঁটছিল। আবির ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে সে বেরিয়ে এসেছে বাইরে। নূর যখন হাঁটছিল তখন কেউ একজন খুব গোপনে নূরকে উদ্দেশ্য করে একটা ফুলের টব ফেলে দিল। মনে মনে বলল, এতদিন চেয়েও কোনো ক্ষতি করতে পারিনি তোর। যখনই কিছু না কিছু করতে গেছি তোর ভাই সেটা তো হতে দেয়নি, কিন্তু আজ কে বাঁচাবে তোকে? নূর সামনে হাঁটছিল, একের পর এক ধাপ তুলছিল সে। পরের ধাপটি ফেলার জন্য যেই না পা বাড়িয়েছে অমনি পায়ের সামনে খুব জোরে কিছু পড়ল।
নূর ভয় পেয়ে গেল, 2 পা পিছিয়ে গেল। সে দেখল টগর ফুলের গাছ সহ টবটা তার পায়ের সামনে ভেঙে পড়ে আছে। নূর টবের দিকে থেকে নজর সরিয়ে ছাদে তাকালো, কাউকে দেখতে পেল না। এই টপটা কিভাবে পড়লো? এটা তো পড়ার কথা নয়। তাহলে কেউ কি এটা ইচ্ছে করে ফেলেছে? কিন্তু কে করবে এই কাজ? নূর টবটার দিকে ঝুঁকতে যাচ্ছিল, তখনই কেউ তার হাত টেনে ধরে। নূর পেছনে তাকিয়ে দেখলো আবির। তুমি এখানে কি করছো? আবির ভাই, এই টপটা ছাদ থেকে পড়লো কিভাবে জানি না। আবির একবার টবটার দিকে তাকালো, পরপরই সে ছাদের দিকে তাকালো। রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে নিল, জোরে শ্বাস নিতে লাগলো। নূরের হাত খুব জোরে চেপে ধরলো। সে বলল, একা একা বের হয়ে খুব বড় ভুল করেছো নূর। আমি চাই না এই অবস্থায় তোমায় কিছু বলতে, মানসিক চাপ সৃষ্টি করতে চাই না আমি। কিন্তু তুমি আমার কথা বুঝতে চাও না কেন? কিন্তু আজ থেকে তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য হবে। চলো আমার সাথে। ধরে টানতে টানতে নিয়ে গেল বাসার ভেতরে। রুমের মধ্যে নিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল আবির। চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলো। নূর বুঝতে উঠতে পারলো না আবিরের রাগের কারণ। আবির, কি হয়েছে? এভাবে রেগে যাচ্ছ কেন? কিছু তো হয়নি। আবির চোখ খুলে নূরকে টেনে নিল নিজের কাছে, আঁকড়ে ধরল নূরের কোমর। নূরের চিবুক উপরে তুলল, মুখ নিয়ে গেল নূরের ঠোঁটের কাছে। দূরত্ব প্রায় 1 ইঞ্চি। নূর চোখ বন্ধ করে নিল। আবিরের দহন ভরা নিঃশ্বাস উপচে পড়ে ফিরে যাচ্ছিল নূরের সারা মুখ। আবির নূরের মায়াবী মুখটাতে চোখ বুলিয়ে ঠোঁট কামড়ে হাসলো, হিসিয়ে বলল, তোমাকে হারাতে পারবো না জান, কখনোই পারবো না। আমার ভালোবাসা হয়তো নিরামিষ, কিন্তু বিশ্বাস করো নূর, যতক্ষণ থাকবে এই আবিরের নিঃশ্বাসও ততক্ষণ এই পৃথিবীর বুকে পড়বে। সবাই বলে তোমায় ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু সত্যি তো এটাই। জীবন থেকে আপন কেউ হারিয়ে গেলে অনেক কষ্ট হয়, তাও বেঁচে থাকা যায় কোনো রকম। কিন্তু আমি আবির তোমাকে ছাড়া বাঁচতে চাই না। তোমার বিরহে পাগল হওয়া যে জান দেওয়া অনেক ভালো। কথাটা বলে আবির নূরের ঠোঁট জোড়া দখল করে নিল। এভাবে তারা কতক্ষণ থাকলো তার ঠিক নেই। আজ আবির আর আকাশ নূর ও মীরাকে নিয়ে ডক্টর দেখাতে যাবে। চেক আপের ডেট আজকে। আবির ও আকাশ দুজনই কেবিনের বাইরে অপেক্ষা করছে। ভেতরে নূর ও মীরা একসঙ্গে গিয়েছে আল্ট্রাসোনোগ্রাফি করাতে। ডক্টর চেক আপ করে বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ দিয়েছে তাদের, আর সাথে এটাও বলেছে আল্ট্রাসোনোগ্রাফি করানোর দরকার। তাদের নিয়ে এসেছে আল্ট্রাসোনোগ্রাফি করাতে। নূর ও মীরা যেহেতু একসঙ্গে আল্ট্রা করতে এসেছে, তাই কেবিনে ছেলেদের ঢুকতে নিষেধ করেছে। আবির ও আকাশ মন খারাপ করে বসে আছে, একে অপরকে বলছে, সারা নিজের সন্তানকে দেখবো কত আশা করেছিলাম, কিন্তু এরা ঢুকতেই নিল না আমাকে। জীবন বৃথা, জীবন বৃথা। আকাশের কথা শুনে আবির বলল, আমি কি কম আশা করেছিলাম নাকি? আলট্রা করা লাগবে শুনে আমি তো ভেবেছিলাম বাচ্চাটাকে দেখবো, কিন্তু হলোটা কি? ধ্যাত, ভাল লাগে না। কি আর করার, জন্মানোর পরেই না হয় দেখবো। শোন ভাই, তোর কি হবে জানিস? আকাশের প্রশ্নে আবির বিরক্তি নিয়ে বলল, কিভাবে জানবো আমি? বাচ্চা কি পেট থেকে বলেছে নাকি যে আমি অমুক? আরে শোন, আমি বলি, তোর ছেলে হবে আর আমার মেয়ে। শখ কত! আমার মেয়ে হবে, তোর ছেলে দেখিস। না, আমার মেয়ে হবে। ওদের 2 ভাইয়ের ঝগড়ার মধ্যে নূর ও মীরা এসে হাজির হলো, কিন্তু তাদের মুখে কোনো কথা নেই। চুপচাপ হয়ে আছে দুজনে। দুইজনকে চুপচাপ দেখে আবির আর আকাশ একে অপরের দিকে তাকালো। কি হয়েছে? তোমরা এইভাবে চুপ করে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোদের নূর? তারা কোনো উত্তর দিল না। হেঁটে চলে গেল সোজা গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে বসে পড়ল। নূরদের কাজে হতবাক আবির ও আকাশ। বুঝতে পারল না ঠিক কি ঘটেছে। আবির গাড়ির দিকে এগোতে লাগলো, তার পিছু আকাশ। আকাশ ড্রাইভিং সিটে বসলো আর আবির তার পাশে। সারা রাস্তা নূরদের জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি আবির। বাসায় আব্বু আম্মু, আব্বু আম্মু কোথায় তোমরা? বেরিয়ে এসো এক্ষুনি। নূরের চিৎকার চৌধুরী ভিলার সবাই ছুটে এলেন। সঙ্গে এলো রজনী ও 4 জনের মুখের দিকে তাকালো সবাই। নূর ও মীরার মুখে প্রশ্ন ফুটে উঠেছে, আর আবির ও আকাশের মুখ দেখে বোঝা যাচ্ছে না তারা এই মুহূর্তে ঠিক কি ভাবছে। মিসেস রেহানা বললেন, কি হয়েছে মা তোদের? মুখটা মলিন দেখাচ্ছে কেন? কিছু না বড় মা, আগে একটা কথা বলো, আমাদের বংশের মধ্যে কি কেউ টুইন হয়েছিল? মানে যমজ ছিল, এমন কেউ কি ছিল নাকি? নূরের এমন অদ্ভুত প্রশ্নে সবাই অবাক চাহনি নিক্ষেপ করলো নূরের দিকে। মিস্টার আতিফ চৌধুরী বললেন, হঠাৎ এই প্রশ্ন কেন রে মা?
বলো না আব্বু, কেউ কি ছিল নাকি? হ্যাঁ ছিল তো, আমার দাদারা ছিলেন যমজ। কেন, কি হয়েছে? কথাটা শুনে নূর ও মীরা একে অপরের দিকে তাকালো। মীরা মুখটা কাচুমাচু করে বলল, আব্বা, আমরা টুইন বেবির মা, মানে আমাদের ভেতর একজন নয়, দুজন আছে। কথাটা যেন চৌধুরী ভিলা বাজের মতো পড়ল। তারা সবাই খুশি হবে কি না অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে তারা। এদিক আবির আর আকাশ মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়েছে। আর মোড়া ভেঙে মিসেস কাজল বললেন, এটা তো ভীষণই খুশির খবর। বাড়িতে দুটো নয়, চারটে বাচ্চা আসবে। আবির অন্যমনস্ক হয়ে বলে ফেলল। আল্লাহ, এতগুলোকে সামলানোর জন্য আরো 2টা মানুষ দরকার। পাশে থাকা আকাশ বলল, চল তাহলে তুই একটা আর আমি একটা বিয়ে করি, দুটো বউ দুটো বাচ্চা, একজন একটা করে সামলাবে, কি বলিস? আবির কিছু বলার আগে নূর ঝাড়ু হাতে বলে উঠল, করাচ্ছি তোদের বিয়ে। ব্যাস, আবির আর আকাশকে পাইকে ভো দৌড় দুজনে। নূর তাদের পিছু যেতে লাগলো। মিস্টার মনির চৌধুরী তার হাত ধরে আটকে দিলেন। এই অবস্থায় দৌড়াদৌড়ি করো না। বাদর দুটো বাড়ি ফিরলে আমি সায়স্তা করে দিব। এই নূর, এই ফলগুলো ফিনিশ করো ঝটপট। আবিরের কণ্ঠস্বর পেতে নূর ফোন থেকে মাথা তুলে আবিরের দিকে তাকালো। প্লেট হাতে দাঁড়িয়ে সে। নূর নাক মুখ কুচকালো। সকাল থেকে এই নিয়ে 6 বার এসছো, এটা সেটা হাতে। আমি বলছি, আমি কি মানুষ না? ও কি রাক্ষস নাকি যে এতগুলো খাবার খাবো? নূরের রাগী স্বর শুনতে আবির ঠোঁট এলিয়ে হাসলো। তা কেন হতে যাবে? তুমি তো আমার জান, আমার বাচ্চাদের আম্মু, আর তোমার ডেলিভারি ডেট এগিয়ে এসেছে। এখন তো একটু একটু এসব খাওয়া চলে, তাই না? তার মধ্যে তোমার ভেতর একটা না দুইটা প্রাণ আছে। তুমি একটু বেশি না খেলে তাদের খাবার কম পড়বে না? হ্যাঁ হ্যাঁ, তাই। খাবার কম পেয়ে তারা যেন শুকিয়ে কাঠ হয়ে যাবে। আরে মায়াবিনী, এভাবে বলো না প্লিজ। তাদের আব্বু থাকতে তারা কিভাবে শুকাতে পারে? আমি খাইয়ে খাইয়ে তাদের কুলুমুলু করে দিব। আমাদের পরে খাওয়াও, আগে নিজে খাও। আমাদের খাওয়াতে খাওয়াতে নিজে তো খাওয়া জিনিসটাই ভুলে গেছো। আর চেহারার কি অবস্থা! চুল দাড়িগুলো বড় বড় হয়েছে, কাটতে হবে না? ছোটবেলা থেকে তোমাকে নিয়ে শুধু স্বপ্নই দেখতাম। কখনো এখানে দেখতে পেতাম তো কখনো ওখানে। তারপর যখন তোমাকে সরাসরি দেখলাম তখন তো ক্রাশ নামক বাসটাই খেয়ে বসেছিলাম। তোমার ওই চোখ দেখলে তো নিঃশ্বাসই বন্ধ হয়ে যেত। নেশা কাজ করতো তোমার চোখগুলোতে। এক প্রকার টান অনুভব করতাম আমি। তুমি যখন রাগ দেখাতে তখন বলতাম তিতা করলা, তাও ক্রাশ খেতাম। যখন ভালোবেসে কথা বলতে বলতাম মিষ্টি করলা, তাও ক্রাশ খেয়েছি। তবে তোমার অগোচরে আর এখন এখন কি চেহারা বানিয়েছো তুমি! দেবদাস দেবদাস লাগে। কবে দেখবে তোমার এই দেবদাস রূপ দেখে আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু সে কি জানে তার এই কথাটা কারো বুকে ঝড় তুলতে সক্ষম? প্রেমিক সত্তা মন প্রেয়সীর মুখে চলে যাবার কথা শুনে ধড়ফড়িয়ে ওঠে। আবির চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। দেখে বোঝা যাচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যাতে নূর এই সময় আবিরের ভয়ঙ্কর রূপ না দেখে। কিন্তু আবিরের মন কি এত সহজেই মেনে নেবে এই কথা? একদমই না। আবির হাতের প্লেটটা বিছানায় রেখে নূরের বাম হাতটা পেছনে মুচড়ে ধরল। নূর ব্যথায় কুকড়িয়ে উঠল। আবিরের কাণ্ডে নূর হতবাক, করুণাময় চোখে তাকালো আবিরের দিকে। কিন্তু আবির কি প্রেয়সীর করুণাময় চোখ দেখে সব ভুলে যাবে? আবির রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ছেড়ে যাবার কথা ভুলেও মুখে আনবে না নূর। প্রাণে মেরে ফেলবো, আই রিপিট, মেরে ফেলবো, দেন নিজেও মরে যাব। চরম রাগ আর হতাশা মিশ্রিত কণ্ঠে কথাটা বলল আবির। আবিরের চোখে চোখ রেখে নূর ভেজা গলায় বলল, আমি তো জাস্ট মজা করে বলেছি, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমার সাথে এরকম মজা আর দ্বিতীয়বার ভুলেও করবে না। আবিরের ক্লান্তি কাটাতে নূরকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু নূরের পেটটা বেশ খানিক বড় হওয়ায় হচ্ছিল না। নূর সেটা দেখে ঠোঁট উল্টে আবিরের দিকে তাকালো। আবির মুচকি হেসে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরল। মুটি। তুমি আমায় মুঠি বললে? হ্যাঁ বললাম, তুমি তো মুটি, আমার মুটি। আবিরের কথায় নূর হালকা হাসলো। আবির আবার বলল, আচ্ছা তখন কি যেন বলছিলে? তিতা করলা, মিষ্টি করলা। তুমি এখনো ঠিক করে উঠতে পারোনি, আমায় কি বলে ডাকবে? আবিরের কথার মাঝে নূর বুঝতে পারলো তার পেটে ব্যথা করছে। পেটে হাত দিল সে। ভাবলো এটা কমন বিষয়, কিন্তু ব্যথাটা ক্ষণে ক্ষণে তীব্র হতে থাকলো। নূর দাঁতে দাঁত চেপে ব্যথাটা হজম করার চেষ্টা করলো, কিন্তু পারছিল না। আবির তাকে জড়িয়ে থেকে আপন মনে কথা বলতে ব্যস্ত। একটা সময় নূর
তার পেটে থাকা আবিরের হাতটা খামচে ধরল। আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। আবির হঠাৎ নূরের এমন চিৎকারে চমকে উঠল। নূরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। নূর পেট ধরে বিছানার এক কোনায় বসে পড়েছে ততক্ষণে। আবির কি বুঝলো জানি না, নূরকে পাজা কোলে তুলে ছুট লাগালো নিচের দিকে। নিচে নামতে নামতে বাসার সবাইকে ডাক দিল। নূরকে গাড়ির পেছনের সিটে বসাতে মিস্টার আতিফ চৌধুরী দৌড়ে এসে আগলে নিয়ে বসলেন মেয়েকে। আবিরের দিকে এক পলক তাকিয়ে বলল, জলদি চলো আবির, হসপিটালে দ্রুত নিতে হবে নূরকে। আবির তাড়াতাড়ি গাড়ি ফাস্ট করলো। নূর ব্যথায় ছটফট করতে লাগলো। আতিফ সাহেব মেয়ের হাতটা শক্ত করে ধরলেন। একটা সময় গেছে যখন তার স্ত্রীকেও এমন সময় পার করতে হয়েছে। সেদিন খুব করে আল্লাহর কাছে চেয়েছিলেন তার স্ত্রী সন্তান যেন ঠিক থাকে। বারবার এই কথাটাই আওড়াচ্ছিলেন। আজ একই জায়গায় তার মেয়ে। একজন বাবা হয়ে মেয়ের কষ্ট মানতে পারছে না তিনি। অশ্রু মিশ্রিত চোখে মেয়ের দিকে তাকিয়ে সান্ত্বনার স্বরে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, একটু ধৈর্য ধরো। আর একটু, চলে এসেছি আমরা, ওই তো সামনেই হসপিটাল। আবির ড্রাইভিং করতে পারছে না, হাত কাঁপছে, মাঝে মাঝে শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে তার। বারবার নূরের দিকে তাকাচ্ছে। মেয়েটা কষ্ট সহ্য করার চেষ্টা করছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে তার। আতিফ সাহেব খেয়াল করলেন আবিরকে। এভাবে ড্রাইভিং করলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাই এক প্রকার শাসনের সুরেই বললেন, ঠিকভাবে গাড়ি চালাও আবির, তোমার জন্য আমার মেয়ের কিছু হলে ছাড়বো না তোমাকে। ঠিকভাবে গাড়ি চালাও আর দ্রুত নিয়ে চলো হসপিটাল, আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে। শেষের কথাটাতে আতিফ চৌধুরী কণ্ঠ কেঁপে উঠল। হসপিটালে পৌঁছাতে নূরকে দ্রুত ডেলিভারি করার জন্য নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় আবির নূরের হাত ছাড়তে চাইছিল না। নূরের সঙ্গে যেতে চেয়েছিল আবির, কিন্তু আতিফ সাহেব বাদ সেধেছেন। তিনি জানতেন আবির রুমে গেলে নূরের কষ্ট সইতে পারবে না। আর এই ছেলে যে পরিমাণ সাইকো, হয়তো সে ডক্টরের গায়ে হাত তুলে বসবে। মিসেস রেহেনা ও মিসেস কাজল আর মীরা এসেছে বাড়ির অন্য একটি গাড়ি নিয়ে। মীরাকে এই অবস্থা আসতে না করা হয়েছিল, তবুও মীরা জেদ ধরে এসেছে। আকাশকে ফোন করে জানিয়েছে নূরের অবস্থা। মনির সাহেবকে নিয়ে আকাশও আসছে খুব দ্রুতই। তারা অফিসে ছিল। আধা ঘন্টা পেরিয়ে গেল, ভিতর থেকে এখনো নূরের চিৎকার ভেসে আসছে। কেউ কোনো খবর পাচ্ছে না এখনো। আবির এতক্ষণ ধৈর্য ধরে বসেছিল, কিন্তু তার পক্ষে আর বসে থাকা সম্ভব হচ্ছে না। সে দৌড়ে কোথাও একটা বেরিয়ে গেল। আকাশও গেল তার পিছু পিছু। আবির মসজিদে এসেছে নামাজ পড়তে। 2 রাকাত নফল নামাজ আদায় করলো সে। তার দেখা দেখে আকাশও তার বোনের জন্য নফল নামাজ পড়ল। নামাজ শেষ করে কান্নার আওয়াজ ভেসে আসলো তার কানে। তাড়াতাড়ি মোনাজাত শেষ করে পাশে তাকালো। আবির কান্না করছে, ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছে সে। হে আল্লাহ, তুমি তো জানো নূরের মধ্যে আমার প্রাণ বাস করে। ওর কিছু হয়ে গেলে আমিও যে নিস্তেজ হয়ে যাব। আমার নূরের কিছু হতে দিও না তুমি। আমার কাছে ফিরিয়ে দাও ওকে, নূরকে আর আমার সন্তানদেরকে ঠিক রেখো তুমি। ও সমস্ত কষ্ট আমার নামে লিখে দাও। আবির কথাগুলো বলছিল আর কান্না করছিল। তখনই আকাশের ফোন বেজে ওঠে। আবির, আবির তাড়াতাড়ি চল, হসপিটালে যেতে হবে আমাদের। কথাটা বলে আকাশ দৌড়ে বাইরে গেল। আবিরও মোনাজাত শেষ করে চলে গেল। আবির যত ধাপ এগিয়ে যাচ্ছে তত যেন তার ভয়টাও গভীর হচ্ছে। না জানি নূর কেমন আছে, বাচ্চারা ঠিক আছে তো। ভয়ে বুকটা ধুকপুক করছে তার। সবার কাছে উপস্থিত হয়ে দেখলো সবাই মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। এটা দেখে আবির যেন আরো ভয়ে তলিয়ে গেল। যা বাবা, ভেতরে যা, নূর তোর জন্য অপেক্ষা করছে। মায়ের কথা শুনে আবির দ্রুত পায়ে ঢুকলো। আবির কেবিনে ঢুকে দেখলো নূরের ক্লান্তিময় মুখ। চোখ বুজে আছে সে। নূরের ক্লান্তিময় মুখ দেখে আবির গভীর শ্বাস ফেলল। সেই শ্বাসে ছিল অনেক চিন্তা ও কষ্ট ও ভালোবাসাময় আবেগ। নূরের দিক থেকে চোখ সরাতেই দেখতে পেল নূরের ডান পাশে 2টি ছোট্ট ফুটফুটে বাচ্চা মিষ্টি ঘুমে শুয়ে আছে। তাদের মুখটা যেন সদ্য ফোটা ফুলের মতো কোমল আর নরম। তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছোট্ট, যেন একে অপরের মধ্যে হারিয়ে যাওয়ার মতো। আর গাঢ় ত্বকটিতে স্নিগ্ধতার ছোঁয়া। পায়ের আঙ্গুলগুলো একটু বাঁকা, মুঠো পাকানো, যেন পৃথিবীর সমস্ত প্রেম যেন এই ছোট্ট মুহূর্তে বন্দী হয়ে গেছে। তার মুখের ভাঁজগুলো এত মিষ্টি, যেন একটা সাদা গোলাপের পাপড়ি থেকে এক ফোঁটা শিশির পড়ে। আর নিঃশব্দে শ্বাস নিচ্ছে, যেন এক পরীর দেশের বিভোর। আবির প্রশস্ত হলো বাচ্চাগুলোকে দেখে। এরা যেন এক একটি সদ্য ফোটা ফুল।
যে ফুলের মালিক আবির, তার বাগানের নূর আর সেই বাগানের ফুল, এই দুই মিষ্টি মেয়েগুলো। আবির আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে গেল। নিষ্পলকে তাকিয়ে দেখলো নূর ও তার বাচ্চাদের। হাত রাখলো নূরের মাথায়। কারো ছোঁয়া পেতেই নূর চোখ মেলে তাকালো। আবির দেখতে পেল, দেখলো কেমন উন্মাদনা ভরা মুখ তার। চোখ লাল দেখে মনে হচ্ছে কষ্টে আছে। চোখ দিয়ে যেন পানি নয়, রক্ত জড়িয়ে পড়বে। নূর চোখ মেলে তাকাতে আবির ঠোঁট এলিয়ে হাসলো। আবিরের হাসি দেখে নূরও হালকা হাসার চেষ্টা করলো। আবির টুল টেনে বসলো নূরের পাশে। নূরের দুটি হাত তার দুই হাতের মুঠোয় নিল। ভাঙা ভাঙা গলায় বলল, ভীষণ কষ্ট পেয়েছো তাই না নূর? যদি এমন হতো তোমার কষ্টগুলো আমি নিতে পারতাম তাহলে তাই করতাম, কিন্তু এমন তো কোনো উপায় নেই। আমার কষ্ট হচ্ছে নূর, ভীষণ কষ্ট হচ্ছে। তোমার চিৎকার যখন আমি শুনলাম মনে হচ্ছিল বুকটা আমার ফেটে যাচ্ছে। কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নূর আবিরের দুই হাতের মধ্যে থেকে তার একটি হাত ছড়িয়ে নিয়ে আবিরের চোখের পানি মুছে দিল। বলল, কাঁদছো কেন বোকা? পুরুষ মানুষকে কাঁদতে নেই। বউয়ের সামনে পুরুষ মানুষ কাঁদলে লোকে খারাপ বলবে তো। যাই ইচ্ছে বলুক, তাতে আমার কি? আমার বউ কষ্ট পেয়েছে আর আমি কাঁদবো না? বউয়ের সামনে কাঁদবো না তো আর কার সামনে কাঁদবো? বউ আমার, চোখের পানিও আমার। আবিরের বাচ্চা বাচ্চা কথায় নূর হেসে ফেলল। নূর আবিরকে কিছু বলতে যাচ্ছিল, তার আগে পিছন থেকে কেউ বলে উঠল, আরে বাবা, তাড়াতাড়ি কোলে নে আগে তোদের বাচ্চাদের। নূর কাউকে ওদের ছুতে দেয়নি, বলেছে বাচ্চাদের আগে তার বাবা কোলে নিবে, তারপর বাকি সবাই। আমরা তো সেই কখন থেকে বসে আছি বাচ্চাদের কোলে নেওয়ার জন্য। তাড়াতাড়ি আগে কোলে নে বাবা বাচ্চা দুটোকে, তারপর আমাদের দে তাড়াতাড়ি। আমরা আর কতক্ষণ অপেক্ষা করব? আমাদের তো আর তর সইছে না বাচ্চাদের কোলে নেওয়ার জন্য। আবির আর নূর দরজার দিকে তাকিয়ে দেখলো সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং কথাটি মিসেস রেহেনা বললেন। আবির অবাক চোখে নূরের দিকে তাকালো, তারপর হালকা আওয়াজ করে হাসলো। হাত বাড়ালো বাচ্চাদের কোলে নেওয়ার জন্য। একটি বাচ্চাকে কোলে নেওয়ার পর হঠাৎই দ্বিতীয়জন কান্না শুরু করে দিল। আবির ভড়কে গেল, হতভম্বিত হয়ে তাকালো নূরের পানে। নূরও তাকালো তার দিকে। পরক্ষণে হালকা হেসে বলল, দেখেছেন এক্ষুনি কেমন হিংসে শুরু করেছে। মিসেস রেহেনা সেলের দিকে এগিয়ে গেলেন। আবিরের হাত থেকে একটি কন্যাকে নিলেন। আবিরও দ্বিতীয় জনকে কোলে তুলে নিল। পরপর মিসেস কাজলও এসে আবিরের হাত থেকে দ্বিতীয় সন্তানকে নিলেন। সবাই ব্যস্ত হয়ে পড়ল আবির ও নূরের সন্তানদের নিয়ে। আকাশ বলল, তা তোরা প্রিন্সেসদের নাম ঠিক করেছিস না? সেটা আমি করব। না, সেটার কোনো প্রয়োজন নেই, আমি আগেই তাদের নাম ঠিক করে রেখেছি। নূর অবাক চোখে চাইল, কি বলে এই লোক? কবে ঠিক করলো সে তার সন্তানদের নাম? মিস্টার আতিফ চৌধুরী বললেন, তা কি ঠিক করেছো তুমি আমার নাতনিদের নাম? আবির পকেট থেকে মানিব্যাগ বের করলো। সেই মানিব্যাগ থেকে দুইটি লকেট সহ মালা বের করলো। এগিয়ে গেল তার বাবার কোলে থাকা বাচ্চাটার দিকে। বাচ্চাটির গলায় একটা মালা পরিয়ে দিতে দিতে বলল, এর নাম আবনুরা তাসনিম তাইশা। আবার সে তার ছোট আব্বুর দিকে এগিয়ে গেল। তার কোলে থাকা বাচ্চাটির গলায় একটা মালা পরিয়ে দিয়ে বলল, এর নাম আনাইরা তাসনিম তাহিয়া। নাম দুটো সবার খুব পছন্দ হলো। সবার প্রশংসাও করলো নাম দুটোর। আকাশ বলল, আবনুরা আনাইরা, বা খুব সুন্দর নাম তো। নাম দুটোর সাথে তোর আর নূরের নামের মিল আছে বেশ। হ্যাঁ, আমার আর নূরের নামের সাথে মিলিয়ে নাম দুটো রাখা। একদিন পর নূর হসপিটাল থেকে রিলিজ করা হলো। আবির হসপিটালে সমস্ত কার্য শেষ করে নূরকে বাসায় নিয়ে গেল। নূররা বাসায় আসতে হঠাৎই তাদের মাথায় গোলাপ ফুলের পাপড়ি বর্ষণ হতে লাগলো। নূর বেশ খুশি হয়ে গেল। সবাই একসাথে বলে উঠল, ওয়েলকাম টুইন প্রিন্সেস অ্যান্ড টুইন প্রিন্সেস এর মাকে। নূরের বেশ ক্লান্তি লাগছিল, এজন্য সে রুমে যাচ্ছিল। তখনই আবির বলে উঠল, আরে ওই রুমে কেন যাচ্ছ? নূর হতবাক হয়ে পড়ল। ক্লান্ত লাগছিল, এজন্য ভাবলাম রুমে গিয়ে রেস্ট নেই। কেন?